এবার ইউরোপের মাটিতে হামলার পরিকল্পনা ইরানের, আঘাতের হুমকি, হরমুজের নিচে থাকা ইন্টারনেট কেবলও ভয়াবহ বিপদে কি বিশ্ব। এবার আরেক মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল, তীব্র নিন্দা কাতার, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর, হুমকিতে কেন তুরস্ক। 93 কোটি টাকা আয় মাত্র দুদিনে, মুক্তির পরই ঝড় তুলে ইমরান হাশমির রাজকীয় ফেরা, কি আছে সিনেমাতে, কেন প্রথমে কেউ এটি কিনতে চায়নি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এবার ইউরোপে থাকা আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান। কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা, যদি ইরানে হামলার মাত্রা বাড়ায় তাহলে পূর্বে ইউরোপের সাইপ্রাস, বুলগেরিয়ার মার্কিন ঘাঁটি। একই সাথে যুদ্ধের তীব্রতা বাড়লে হরমুজ প্রণালীর নিচে থাকা ফাইবার অপটিক কেবলেও হামলার হুমকি দিয়েছে খামেনির দেশ। আর তেল গ্যাসের পর ইন্টারনেট সংযোগ ব্যাহত হলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। ব্যাপক লোকসানের মুখে থমকে যাবে কি গোটা বিশ্ব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবারে ইউরোপেও ছড়িয়ে পড়বে? ভয়াবহ এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকা বা মধ্যপ্রাচ্য নয়, এবার ইরানের নিশানায় মার্কিন মিত্র ইউরোপ। এরই মধ্যে ইউরোপে থাকা আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান। কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা, যদি ইরানে হামলার মাত্রা বাড়ায় তাহলে পূর্বে ইউরোপের সাইপ্রাস ও বুলগেরিয়ার মার্কিন সেনা ও বিমান ঘাঁটিগুলো। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার মাত্রা বাড়ালে হরমুজ প্রণালীর নিচে থাকা ফাইবার অপটিক কেবলেও আঘাতের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের। এতে এবার মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপও ছাড়খাড় হওয়ার ঝুঁকিতে। আর হরমুজের নিচে ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হলে তেল গ্যাসের পর ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। ব্যাপক লোকসানের মুখে থমকে যাবে কি বিশ্ব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার ইউরোপেও ছড়িয়ে পড়বে? কি বলছেন বিশ্লেষকরা? তেহরানের ওপর আঘাত হানলে আমেরিকাকে সহায়তাকারী ইউরোপীয় দেশগুলো যে নিরাপদ থাকবে না, সেই বার্তা আগেই দিয়েছিল খামেনির দেশ। গেল মার্চে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য, যার জবাবে সাইপ্রাসে থাকা ওই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। নতুন করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গেল মাসে একটি মার্কিন জ্বালানি বিমানকে নিজেদের বেজমার বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল বুলগেরিয়া। এবার তাই সাইপ্রাসের পাশাপাশি বুলগেরিয়াকেও নিশানায় রেখেছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও মাঝে মাঝেই হচ্ছে হামলা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের মাটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। এর জেরে এরই মধ্যে তেহরানের সাথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে আবুধাবি। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেছে। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে ভূপাতিত করা হয়েছে। মিসাইলগুলো বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইরান, বরং এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, আবুধাবিতে হামলা চালিয়ে তেহরানের ওপর দোষ চাপাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধবাজ এই দুই দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ফলস ফ্ল্যাগ অপারেশন বা নিজেরা হামলা চালিয়ে তেহরানের ওপর দোষ চাপিয়েছে বলেও অভিযোগ করেন বাঘাই। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন বাহিনীকে যে কোনো ধরনের সহায়তা করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। এদিকে হামলার পরে আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই নেতার মধ্যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ও সবশেষ হামলায় ইরানকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতি?
হামলা বন্ধ থাকলেও চলছে কথার লড়াই। গেল 5 মাসের মধ্যে প্রথমবার আলোচনায় বসতে ইরানকে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সব শর্ত মেনেই আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সুর পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের কণ্ঠেও। বলেছেন মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে ফিরে যেতে চাইছে আমেরিকা। তবে ইরানের সাথে আলোচনায় আগ্রহের বিষয়টি নাকচ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না, ভবিষ্যতেও কোনো আলোচনার পরিকল্পনা নেই বলেও দাবি ট্রাম্পের। তাই ইরান যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে তা এখনো অনিশ্চিত। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনার মুখে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে পণ্য আমদানি থমকে গিয়ে অচল হয়ে পড়েছে রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার। একদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে তেল বিক্রি বন্ধ হয়ে তলানিতে ঠেকেছে সরকারি রাজস্ব। চরম লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে টিকে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। পশ্চিমাদের নাকানি চুবানি খাওয়ালেও দেশটির অর্থনীতি এখন চরম বিপদে। রাজধানী তেহরানের 100 বছরের পুরনো গ্র্যান্ড বাজারে হ্রাস পেয়েছে ক্রেতাদের আনাগোনা। যুদ্ধের বিভীষিকা, মূল্যস্ফীতির ধাক্কা আর আন্তর্জাতিক বাণিজ্যে ধস সব মিলিয়ে তাসের মতো ভঙ্গুর হয়ে পড়ছে ইরানের ব্যবসা বাণিজ্য। তীব্র অর্থনৈতিক চাপ আর লাগাতার লোকসানের মুখে টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন অনেক দোকানদার। সাধারণ বিক্রেতাদের চেহারায় ফুটে উঠেছে সেই হতাশার ছাপ। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং এই মন্দার বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসা আরও খারাপ হবে বলে আমি মনে করি। যতদিন যুদ্ধের এই অবস্থা বজায় থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হতে থাকবে। বাজার লাভজনক করতে গেলে স্থিতিশীলতা প্রয়োজন। যুদ্ধের এই পরিস্থিতি থাকা পর্যন্ত প্রতিদিন অবস্থা খারাপের দিকেই যাবে। বর্তমান পরিস্থিতির কারণে অর্থনীতি আসলেই আশঙ্কাজনকভাবে অবনতি ঘটছে। এখন আমাদের আশেপাশের অনেক দোকানদার যারা দোকান ভাড়ায় নিয়েছিলেন তারা নিজেদের দোকান ছেড়ে দিচ্ছেন। সত্যি বলতে তারা আর এগুলো চালাতে পারছেন না। আমদানি নির্ভর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় আঘাত হয়ে এসেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরুদ্ধ থাকায় বাজারে নতুন পণ্য আসা পুরোপুরি থমকে গেছে। ফলে পণ্যের দাম অচিরেই আকাশ ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধের কারণে বাজারে প্রভাব পড়েছে। প্রয়োজনীয় মালামাল আসতে পারছে না। অধিকাংশ পণ্য দুবাই থেকেই ইরানে আসতো। আগে থেকে আনা জিনিসপত্র মজুদ রাখা ছিল, সেসব দিয়ে আপাতত চলে যাচ্ছে। এখনো খুব বড় প্রভাব পড়েনি ঠিকই, তবে পরিস্থিতি যদি এমনই থাকে এবং মালামাল আসার কোনো বিকল্প রাস্তা না পাওয়া যায় তাহলে অচিরেই সংকট দেখা দেবে। অক্টোবর নাগাদ পণ্যের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। আমাদের বেশিরভাগ পণ্যই আমদানি করা হয়। ইরান সরকার স্বীকার করেছে দেশের রাজস্ব আয় কমার পাশাপাশি সংকট মারাত্মক রূপ নিয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন থেকে দেয়া হচ্ছে নতুন নতুন কঠোর অর্থনৈতিক চাপের হুমকি। এমন পরিস্থিতির জেরে হু হু করে হ্রাস পাচ্ছে সরকারি আয়। আগে আমরা জাহাজে করে মালামাল আনতাম, কিন্তু এখন সেগুলোকে সম্পূর্ণ পথ ঘুরে আমাদের কাছে পৌঁছাতে হচ্ছে। ফলে পণ্যের খরচ, উৎপাদন খরচ বেড়ে গেছে। অন্যদিকে আমাদের আয়ও কমে গেছে। আমরা আগে তেল বিক্রি করতাম, কিন্তু এখন আর তা বিক্রি করতে পারছি না। শত্রুরা আমাদের অনেক কারখানা ধ্বংস করে দিয়েছে। ফলে আমরা আগের মতো তাদের কাছ থেকে ট্যাক্স বা কর আদায় করতে পারছি না। বরং এসব কলকারখানা চালু রাখার জন্য উল্টো সরকারকেই টাকা দিতে হচ্ছে। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। দীর্ঘ অনিশ্চয়তা ও যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরান, ফিলিস্তিন, লেবাননের পর এবারে আরেক মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়ানোর মিশনে বিনা উস্কানিতে সিরিয়ায় এই হামলা চালানোয় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার সহ একাধিক মুসলিম দেশ। এখনই মুসলিম দেশগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এমন অবস্থায় তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট। এই হামলাকে তুরস্কের জন্য প্রচ্ছন্ন হুমকি কেন বলা হচ্ছে? এবারে কি তেল আবিবকে ঠেকাতে কঠিন ঐক্য গড়তে পারবে মুসলিম দেশগুলো, নাকি আবারও ব্যর্থ হবে? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট।
অস্ত্রের লড়াই থামিয়ে তৃতীয় সপ্তাহেও চলছে ইরান আর যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ নাকচ করে ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছে তেহরান। এই সুযোগে সিরিয়ায় বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার কারণে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নয়া আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের এমন বেপরোয়া পদক্ষেপে চরম নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার সহ একাধিক মুসলিম দেশ। এখন ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পথে হাঁটবে কি সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট? সিরিয়ায় হামলা কেন তুরস্কের জন্য হুমকি? সিরিয়ার ইদলিবে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে অন্তত ৮ দফা বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় রাষ্ট্রীয় টেলিভিশন এখবারিয়া। মঙ্গলবারের ওই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে কাতার আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে একাধিক দেশে ইসরায়েলি বাহিনীর সার্বভৌমত্ব লঙ্ঘনের নজির টেনে তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার। একে বিনা উস্কানিতে হামলা উল্লেখ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ফোনালাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে ইসরায়েলের অপতৎপরতা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে এই মাসের শেষে ইস্তাম্বুলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সদ্য গঠিত প্রতিরক্ষা জোট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলি চক্রান্ত নিয়ে মুসলিম দেশগুলোকে আবারও সতর্ক করেছেন ইরাক সফরে যাওয়া ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বিগত বছরগুলোতে আমরা বলে এসেছি যে প্রতিরোধের এই বয়ান ইরান, ইরাক ও এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আজ জয়নবাদীদের কুৎসিত বাস্তবতা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল যে মানবতার শত্রু আরও শক্তভাবে স্বীকৃতি পাচ্ছে। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ভিন্ন। এর মূল লক্ষ্য তুরস্ককে পরোক্ষ হুমকি দেয়া। এমনই মনে করছেন তুরস্ক আর সিরিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। দ্য জেরুজালেম পোস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামলার আগে ঘুণাক্ষরেও টের পায়নি আঙ্কারা। তাই এটি ইসরায়েলের জন্য পরীক্ষামূলক আর তুরস্কের জন্য গুরুতর সতর্কবার্তা। টম বারাকের ধারণা, হামলা আঁচ করে তুরস্কের ফাইটার জেটগুলো উড়াল দিলে, পাল্টা সামরিক ব্যবস্থা নিলে পরিস্থিতি ভয়াবহ হতো। সিরিয়ার সীমান্তের ভেতরে তুরস্ক সেনা মোতায়েন করতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের দেয়া এমন বিবৃতি নাকচ করে জবাব দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোয়ানের দপ্তর। বলা হয়েছে, বেআইনি হামলাকে জায়েজ করতে আঙ্কারার বিরুদ্ধে এমন অনুমান নির্ভর তথ্য দিচ্ছে তেল আবিব। আরো বলা হয়েছে, এটি ইসরায়েলের আসন্ন নির্বাচনে ফলাফলে প্রভাব বিস্তারের জন্য সম্প্রসারণবাদী ও অস্থিতিশীল নীতির বাস্তবায়ন। এছাড়া একে যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্ক উন্নয়নে নাখোশ ইসরায়েলের চক্রান্ত বলেও মনে করছেন বিশ্লেষকরা। গত মাসেই ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দেন আঙ্কারার কাছে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি করবে ওয়াশিংটন। এদিকে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অভিযানের ইতিহাসে নজর দিতে বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই প্রসঙ্গে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সোমবার আরেকটি ফলস ফ্ল্যাগ অভিযানের দিকে ইঙ্গিত করেছে তেহরান। সেদিন ড্রোন হামলায় কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলাটি প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। শত্রুদের এমন ফলস ফ্ল্যাগ ষড়যন্ত্রের ব্যাপারে কুর্দি বন্ধুদের সতর্ক থাকতে বলেছেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের বেপরোয়া সামরিক আগ্রাসনে তেল আবিবের বিরুদ্ধে চাপা অসন্তোষ দিনকে দিন আরও জোরালো হচ্ছে। একাধিক মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তি আর উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রভাব বলয় দুর্বল হতে থাকায় জায়নবাদী শক্তির নজিরবিহীন পতনের অপেক্ষায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার ক্ষত বয়ে বেড়ানো ফিলিস্তিন আর লেবাননবাসী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে নিহতদের মধ্যে 5 বাংলাদেশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 4টি ফায়ার সার্ভিস গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন।
দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান, পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। প্রায় 93 কোটি টাকা আয় মুক্তির মাত্র 2 দিনে। একসময় যে সিনেমা কিনতে চায়নি কোনো পরিবেশক, সেই আওয়ারাপান 2 মুভি দিয়েই রাজকীয়ভাবে দীর্ঘ 19 বছর পর আবারও ফিরলেন বলিউডের আন্ডাররেটেড কিং খ্যাত ইমরান হাশমি। শুধু ফেরা নয়, রীতিমতো বক্স অফিসে ঝড় তুলে ইমরান হাশমির এই অবিশ্বাস্য কামব্যাকে হতবাক বলিপাড়া। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আয় বেড়েছে প্রায় 53 ভাগ। যে ছবির পাশে শুরুতে কেউ দাঁড়াতে চায়নি, সেই ছবির বক্স অফিস হিট হওয়ার পর শেষ পর্যন্ত কত দূর যাবে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। একসময় যে সিনেমা কিনতে আগ্রহ দেখাননি কোনো পরিবেশক, মুক্তির মাত্র 2 দিনে সেই ছবি বক্স অফিসে তুলেছে ঝড়। প্রায় 2 দশক পর ইমরান হাশমির ক্যারিয়ারের পুরনো জৌলস যেন নতুন করে ফিরেছে আওয়ারাপন 2 সিনেমার মধ্য দিয়ে। সিনেমাটি এখন দর্শকপ্রিয়তার সঙ্গে আয়ও দেখাচ্ছে চমক। 14 আগস্ট মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় 22 কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় 33 কোটি 75 লাখ রুপিতে, অর্থাৎ একদিনের ব্যবধানে আয় বেড়েছে প্রায় 53%। 2 দিনে শুধু ভারতেই সিনেমাটির মোট আয় প্রায় 55 কোটি 75 লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় 72 কোটি 90 লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 53 কোটি 52 লাখ টাকা। সাফল্যের গল্পটা আরো চমকপ্রদ। প্রযোজক বিশেষ ভট্ট জানিয়েছেন, শুরুতে সিনেমাটি কিনতে কোনো পরিবেশকই আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত নিজেদের অর্থে ছবিটি তৈরি করেন তারা। অথচ মুক্তির পর সেই সিনেমাটি এখন বক্স অফিসে আলোচনার কেন্দ্রে। 2007 সালে মুক্তি পাওয়া আওয়ারাপন সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছিল দর্শকদের প্রিয় কাল্ট সিনেমা। প্রায় 2 দশক পর দ্বিতীয় কিস্তিতে ফিরেছেন ইমরান হাশমি। এবার তার সঙ্গে আছেন দিশা পাটানি ও শাবানা আজমি। প্রথম 2 দিনের সাফল্যের পর এখন অপেক্ষা সপ্তাহান্তের। যে সিনেমার পাশে শুরুতে কেউ দাঁড়াতে চায়নি, সেই আওয়ারাপন 2 শেষ পর্যন্ত বক্স অফিসে কত দূর উঠতে পারে, সেদিকেই এখন সবার নজর। মোর্শেদ আলম, বাংলা ভিশন। পানামার উপকূলের দ্বীপে উড়ে বেড়াচ্ছে শত শত সামুদ্রিক পাখি। তবে এই পাখিগুলো কোনো অতিথি পাখি নয়। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে নিজেদের ঘর হারিয়ে চলে এসেছে পানামা উপসাগরে। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে অস্বাভাবিকভাবে বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রা, বিপন্ন হচ্ছে প্রকৃতি। দিন দিন এভাবেই ঘরবাড়ি হারিয়ে আর খাবারের অভাবে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে একের পর এক বিলুপ্ত প্রায় প্রাণী। কেন ঘটছে এমন বিপর্যয়? কি বলছেন পরিবেশ ও প্রাণী বিশেষজ্ঞরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। পানামার উপসাগরের ছোট্ট দ্বীপ আর আকাশে উড়ে বেড়াচ্ছে শত শত সামুদ্রিক পাখি। এরা পানামার অতিথি পাখি না। পেরু ও চিলির উপকূলের নিজ ঘর ছেড়ে কয়েক হাজার মাইল দূরের দেশ পানামায় ভিড় জমিয়েছে সামুদ্রিক এই পাখিরা। পানামার পেসো দে সান হোসে এবং এর আশেপাশের এলাকায় জুন মাস থেকে 60 থেকে 400টি পর্যন্ত নীলপায়ের বুবি পাখি দেখা গেছে। পানামার অডোবন সোসাইটি জানিয়েছে 2014 থেকে 2016 সালের এল নিনোর সময় যেখানে প্রায় 200টি পাখি দেখা গিয়েছিল, আর 2023-এ এ সংখ্যাটি ছিল মাত্র 62। সেখানে এবারের এই রেকর্ড 400 পাখির উপস্থিতি গবেষকদের চিন্তায় ফেলে দিয়েছে। পেরু ও চিলির শীতল ও পুষ্টি সমৃদ্ধ উপকূলের পরিচিত সামুদ্রিক পাখিরা তাদের চিরচেনা বসতবাড়ি ছেড়ে দলে দলে খুঁজছে নতুন বাসা। কেন ঘরবাড়ি হারাচ্ছে এই পাখিগুলো? বিজ্ঞানীরা বলছেন এর মূল রহস্য লুকিয়ে রয়েছে পানির নিচে। শক্তিশালী এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাবে ঠান্ডা পানির হামবোল্ট কারেন্ট বা স্রোত উষ্ণ হয়ে পড়েছে। এর ফলে অ্যানোভেসি ও সার্ডিনের মতো ছোট মাছগুলো তাদের ঐতিহ্যবাহী প্রজনন ও খাবারের উৎস ছেড়ে দূরে সরে যাচ্ছে। আর খাবারের এই অভাবে বাধ্য হয়েই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পানামায় চলে যাচ্ছে এই সামুদ্রিক নীলপায়ের বুবি পাখিরা। La corriente de Humboldt
হামবোল্ট স্রোত, যা দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর প্রবাহিত হয়। সেটি একটি অত্যন্ত শীতল স্রোত, কিন্তু এল নিনোর কারণে এটি উষ্ণ হয়ে ওঠে এবং যখন এই জল উষ্ণ হয় তখন সামুদ্রিক পাখিদের এই প্রজাতিগুলোর খাবার মাছের ঘাটতি দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে এই স্থানান্তর কেবল ভৌগোলিক সীমানার পরিবর্তন নয়, বরং এটি সামুদ্রিক খাবারের মারাত্মক অবনতির স্পষ্ট সতর্কবার্তা। অতীতে এল নিনোর সময় দেখা গেছে যথেষ্ট পরিমাণ খাবার না পাওয়ায় এই পাখিদের প্রজনন চক্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমেছে ছানার সংখ্যা। দক্ষিণ আমেরিকার সামুদ্রিক পাখিরা স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। মনে রাখবেন যে তারা পরিযায়ী পাখি নয়, বরং পর্যাপ্ত খাবারের অভাবে তারা তাদের ঘরবাড়ি হারাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পানামার আকাশে এই ভিনদেশি পাখিদের উপস্থিতি পাখিপ্রেমীদের জন্য এক দুর্লভ দৃশ্য হলেও এটি মূলত জলবায়ু পরিবর্তনের একটি বড় অশনি সংকেত। সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত এই পাখিদের অস্বাভাবিক উপস্থিতি চলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। প্রকৃতিতে জলবায়ুর এই চরম আঘাত আগামী দিনে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ক্ষুধায় কাঁদছিল আশ্রয় কেন্দ্রের 17 দিনের এক শিশু। দুধের কোনো ব্যবস্থা না থাকায় তাকে নিজের সন্তানের মতো কোলে তুলে বুকের দুধ পান করান নেপালের নারী, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতাবাদী। মন্ত্রীর এই মানবিক মুহূর্তের ভিডিও সম্প্রতি ভাইরাল হলে প্রশংসা করেন নেটিজেনরা। মন্ত্রীর পরিচয় ভুলে ক্ষুধার্ত শিশুটির কাছে সেই মুহূর্তে তিনি হয়ে উঠেছিলেন শুধু একজন মা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ক্ষুধায় কাঁদছিল 17 দিনের এক শিশু। আশপাশে ছিল না দুধের কোনো ব্যবস্থা। তখন মন্ত্রীর পরিচয় ভুলে শিশুটিকে নিজ সন্তানের মতো কোলে তুলে নিয়ে নিজের বুকের দুধ পান করান মন্ত্রী। প্রথমবার দুধ পান করানোর ফলে শিশুটি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পর আবার কান্না শুরু করে। তখন মন্ত্রিত্ব ভুলে গিয়ে মায়ের মতো পরম মায়ায় হাত বুলিয়ে দীর্ঘ সময় ধরে আবারও শিশুটিকে নিজের বুকের দুধ পান করিয়ে শান্ত করেন। মন্ত্রীর এমন মহানুভবতা দেখে অনেকেই প্রশংসা করছেন। গেল 23 জুলাই নেপালের কাঠমান্ডুর নকশাল এলাকার বাল মন্দির আশ্রয় কেন্দ্রে নর্দমার নোংরা পানি ঢুকে জলাবদ্ধতা ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। সেখান থেকে 15 দিন থেকে 2 বছর বয়সী প্রায় 20 শিশুকে উদ্ধার করা হয়। সে সময় শিশুদের দেখতে সেখানে যান নেপালের নারী, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতাবাদী। উদ্ধারের পর শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছিল। এ সময় প্রবল ক্ষুধায় কাঁদতে শুরু করে 17 দিনের এক নবজাতক। তাৎক্ষণিক দুধের ব্যবস্থা না থাকায় শিশুটিকে কোলে তুলে নেন মন্ত্রী সীতা। এরপর নিজের বুকের দুধ পান করিয়ে শিশুটিকে শান্ত করেন। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ প্রশংসা করেন নেটিজেনরা। যদিও ঘটনার পেছনের গল্পটি বেশ আবেগের। শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মন্ত্রী সীতা নিজেও একসময় আশ্রয়কেন্দ্রে বেড়ে উঠেছিলেন। মন্ত্রী জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তার মনে হয়েছিল এ যেন তার নিজেরই সন্তান। আর সেই মুহূর্তে মন্ত্রী নয়, ক্ষুধার্ত শিশুটির কাছে তিনি হয়ে উঠেছিলেন শুধুই একজন মা। মায়ের কাছে সব শিশুরাই সন্তান সম। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।